প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এর তৃতীয় পর্বে পৃষ্ঠা 112 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 112 পৃষ্ঠার শতকরা, ইংরেজিতে যাকে বলা হয় পার্সেন্টেজ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। শতকরা, ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। এখানে শতকরা যে শব্দটা আছে সেই শতকরা শব্দটিকে বাংলা আমরা পাই প্রথমে শত, এরপর হচ্ছে করা, অর্থাৎ শতকরা। শত মানে হচ্ছে যে 100, হ্যাঁ, তাহলে 100, আর করা মানে হচ্ছে যে কোনো কিছু করা। তাহলে শতকরা মানে হচ্ছে কি, যে 100-তে রূপান্তর করা, মানে করা মানে হচ্ছে এখানে রূপান্তর করা বোঝায়। আবার এখানে শতক একটা শব্দ আছে, তালিব্য ক শতক। শতক মানে হচ্ছে যে আবার 100। তোমরা অবশ্যই পঞ্চম শ্রেণীতে কিন্তু শিখে আসছো শতকরা জিনিসটা কি। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। তোমরা কিন্তু এটা শিখে আসছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আমরা আরো বিস্তারিতভাবে এই সম্পর্কে জানার চেষ্টা করি। আজকে আমরা একটা খেলা খেলবো, যেটা শতগ্রিডে শতকরা উপকরণ। শতগ্রিডে শতকরা উপকরণ, গ্রিডে অর্থ হচ্ছে যে, অবশ্যই তোমরা জানো যে গ্রিডে মানে হচ্ছে ছোট ছোট গড় বিশিষ্ট যে একটা ছক, যেটাকে আমরা অবশ্যই যে লেগ পেপারও বলে থাকি বা গ্রাফ পেপারও বলে থাকি। অর্থাৎ এই ধরনের ছোট ছোট ঘর বিশিষ্ট এটাকে গ্রিড বলা হয়। এই খেলাটি খেলার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে? প্রয়োজনীয় সংখ্যক A4 সাইজের কাগজ, প্রতিটিতে 100 গড়ের ছক বিশিষ্ট A4 সাইজের কাগজ লাগবে। যে কাগজগুলো দিয়ে আমরা ফটোকপির দোকানে ব্যবহার করে থাকে, সেটা আমরা দেখছি। কম্পিউটার থেকে পিন দেওয়ার জন্য ব্যবহার করে থাকে, সেটা নিশ্চয় তোমরা দেখেছো। হ্যাঁ, এটা হচ্ছে কি A4 সাইজের কাগজ। এরপর লাগবে প্রয়োজনীয় সংখ্যক 1 থেকে 10 পর্যন্ত লেখা 10টি কাগজের ছোট টুকরা। অর্থাৎ ছোট ছোট কাগজের টুকরা নিতে হবে, যেখানে যে 1 থেকে 10 পর্যন্ত লেখা থাকবে। অর্থাৎ 10টা কাগজের টুকরা নিতে হবে, যেখানে 1 থেকে 10 পর্যন্ত তোমরা লিখে নিবা। এরপরে প্রয়োজনীয় সংখ্যক রং পেন্সিল 2 রঙের। এখানে 2 রঙের পেন্সিল নিতে হবে। হ্যাঁ, বেশি রঙের লাগবে না, 2টা রং হলে হবে। একটা লাল, একটা সবুজ, বা একটা লাল, একটা যে হলুদ, এরকম করে নিলেই হবে। আজ আমরা একটি মজার খেলা খেলবো। খেলাটি খেলতে হবে জোড়ায় জোড়ায়। তাহলে খেলাটি কিভাবে খেলতে হবে? 2 জন মিলে খেলতে হবে, ঠিক আছে? প্রতি জোড়ার জন্য নিচের ছবির মতো একটি করে সাইজের কাগজে 100 ঘরের ছক তৈরি করে নাও। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে কাগজটা নিয়েছো, অর্থাৎ A4 সাইজের যে কাগজটা নিয়েছো, সেই কাগজের মধ্যে যে তোমরা এরকম ছক তৈরি করে নিবে। এদিকে দেখো 10টা, এদিকেও এটা সহ 10টা, আবার এটা সহ এদিকেও 10টা, আবার এটা সহ এদিকেও কিন্তু 10টা, আবার এখানেও 10টা, আবার এখান থেকে এদিকেও 10টা। এভাবে যে বর্গাকৃতির ছক করে নিতে হবে, এবং এখানে যে ঘরগুলো হবে প্রত্যেকটা ঘর কিন্তু বর্গাকৃতির হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করে দেখো, এবার এদিকে আছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ঠিক একইভাবে এই ঘর সহ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে এদিকেও 10টা, এদিকেও 10টা, ঠিক আছে? তাহলে 10 10-এ 100টা কিন্তু এখানে ঘর আছে। কয়টা ঘর আছে প্রিয় শিক্ষার্থীরা? 100টা ঘর আছে। তোমাদেরকে বলা হয়েছে যে 100 ঘরের ছক তৈরি করে নাও, এবং এই ঘরটার নিচেও কিন্তু লেখা আছে, দেখো, যে 100 ঘরের ছক। এই ছকটা হচ্ছে কয় ঘরের ছক? 100 ঘরের ছক। এবার কি করতে হবে? আরো নিচের দিকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে জোড়ার 2 জন শিক্ষার্থীর হাতে 2 রঙের পেন্সিল নাও। অর্থাৎ তোমরা যে 2 জন খেলাটা খেলতেছো, অর্থাৎ 2 জন করে খেলা খেলতেছো, 2 জনে কি করবা? তোমাদের হাতের মধ্যে 2 রঙের 2 জনের পেন্সিল নিবা, 2টা পেন্সিল নিবা।
প্রতি জোড়ায় 1 থেকে 10 পর্যন্ত লেখা 10টি কাগজের ছোট টুকরা তৈরি করো। হ্যাঁ, প্রতি জোড়ায় 1 থেকে 10 পর্যন্ত লেখা, হ্যাঁ, 10টি করে কাগজের ছোট টুকরা তৈরি করো। তাহলে তোমরা কি করবা, ছোট ছোট কাগজের টুকরার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত লিখে সেগুলো দেখা না যায় মতো করে ভাঁজ করে নিবা। ঠিক আছে, কারণ এখানে লটারি করতে হবে। কি করতে হবে? লটারি করতে হবে। ঠিক আছে, দেখা না যায় মতো করে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে এবার দেখো এই 10টি কাগজের টুকরা ভাঁজ করে দুজনের মধ্যে লটারি করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে লটারি করতে হবে। লটারিতে যে শিক্ষার্থী যে সংখ্যা পাবে সে ছকের ততগুলো ঘর তার হাতের রং পেন্সিল দিয়ে ভরাট করবে। এবার মনে করো তুমি লটারির মাধ্যমে 5 পেয়েছো, তাহলে তুমি কয়টা ঘর যে ভরাট করবে? তুমি 5টা ঘর ভরাট করবে। এখন তোমার সাথে যে খেলতেছে, তোমার সহপাঠী, সে মনে করো যে ঘর পেয়েছে 8টা, হ্যাঁ, বা কাগজের মধ্যে লেখা পেয়েছে কয়টা? 8টা, মানে 8 লেখা পেয়েছে। তখন সে কয়টা ঘর ভরাট করবে তার রং পেন্সিল দিয়ে? 8টা ঘর ভরাট করবে তার রং পেন্সিল দিয়ে। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। দেখো এবার শিক্ষার্থীরা, এরা দুইজন যে খেলতেছে, এই দুজনের মধ্যে প্রথম যে শিক্ষার্থী আছে সে বলতেছে কি, দেখো আমি লটারিতে 5 পেয়েছি, আমি 5টি ঘর লাল রং করব। তাহলে এই শিক্ষার্থী যেহেতু যে তার লটারির মাধ্যমে তার যে কাগজের মধ্যে কিন্তু সে 5 পেয়েছে, সেজন্য সে কি করবে, তার হাতেও কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা লাল রঙের কিন্তু পেন্সিল আছে। হ্যাঁ, সে কি করবে, তার পেন্সিলটা দিয়ে, অর্থাৎ রং পেন্সিলটা দিয়ে সে 5টি লাল রঙের ঘরকে পূরণ করে দিবে, অর্থাৎ তার পেন্সিলটা দিয়ে 5টি লাল ঘর পূরণ করবে। এরপরে এই শিক্ষার্থী দেখো সে বলতেছে আমি লটারিতে 8 পেয়েছি, আমি 8টি ঘর সবুজ রং করব। তার হাতেও কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা সবুজ রঙের যে পেন্সিল আছে। তাহলে সে কি করবে, সে যেহেতু 8 পেয়েছে তাই সে 8টি ঘর সবুজ রং দিয়ে পূরণ করে দেবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। তাহলে ইতিমধ্যে তারা 5টি লাল এবং 8টি সবুজ রং কিন্তু রং দিয়ে ঘরগুলো যে পূরণ করে নিয়েছে। তারপর আবার লটারি করো। এবারেও একইভাবে যার যার সংখ্যা অনুযায়ী হাতে থাকা রং পেন্সিল দিয়ে রং করো। এভাবে সবগুলো ঘর ভরাট হওয়া পর্যন্ত লটারির মাধ্যমে রং করতে থাকো। তাহলে এভাবে লটারিটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 100টা ঘর পূরণ হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত খেলাটি কিন্তু চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে খেলাটি কিন্তু এখনো চলতেছে। এখানে এই যে ঘরগুলো এখনো পর্যন্ত খালি আছে, সেজন্য খেলাটি এখনো চলতেছে। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার দেখো, খেলতে খেলতে ছকের শেষ পর্যায়ে গিয়ে যে কয়টি ঘর বাকি থাকে লটারির মাধ্যমে তাকে সেই সংখ্যাটি পেতে হবে। তাহলে সে রং পেন্সিল দিয়ে ভরাট করতে পারবে। প্রয়োজনীয় সংখ্যাটি না পেলে পুনরায় লটারি করতে হবে। মনে করো শেষ পর্যন্ত একদম সবার শেষে যে ঘরটা আছে সেখানে মনে করো 4 আছে, হ্যাঁ, 4টা ঘর খালি আছে। তাইলে যে লটারি করবে সে কি করবে, যে 4 তাকে তুলতে হবে। মনে করো তার 5 উঠছে, সে কিন্তু এটা ভরাট করতে পারবে না। হ্যাঁ, তারপরে আবার আরেকজন লটারি করবে, এভাবে তার মনে করো 3 উঠছে, তাহলে সে সে কি করবে, সে ভরাট করতে পারবে। কারণ 3 কিন্তু এখানে 4টা ঘর খালি, 4টা ঘরের মধ্যে 3টা ঘর কিন্তু খালি আছে, একটা ঘর তখন কি থাকবে, খালি থাকবে। তখন আবার লটারির মাধ্যমে ওই যে 1 সবাইকে, যে যতক্ষণ না পর্যন্ত 1 না ওঠে ততক্ষণ পর্যন্ত লটারিটা চলতে হবে, মানে ততক্ষণ পর্যন্ত কি লটারি কাজটা চলবে। যার 1 উঠে যাবে সে কিন্তু কি করবে, সে ওই যে 1 খালি ঘরটা থাকবে সেটা পূরণ করে দিবে। এখানে মোট 100টি ঘর ছিল। কয়টা ঘর ছিল? 100টি ঘর ছিল। তোমরা নিজের রং পেন্সিল দিয়ে ভরাট করা ঘরগুলো গণনা করে দেখো কে কতগুলো করে ঘর রং করতে পেরেছো। এবার কি করতে হবে, যে রং করা শেষ হয়ে গেলে কে কয়টা ঘর রং করেছে সেটা বের করতে হবে। এবার দেখো দুজনের রং করা ঘরের যোগফল কিন্তু 100 হবে। অবশ্যই দুজনে কি হবে, রং করা ঘরের যোগফল হবে 100। অর্থাৎ 100টার মধ্যে কে কতগুলো রং করেছো তা বের করো। তাহলে কে কয়টা রং করেছো সেটা বের করতে বলছে। যে রঙের ঘর বেশি হবে সে বিজয়ী হবে। তাহলে যদি লাল রঙের ঘর বেশি হয় তাহলে লাল রং যে করছে সে বিজয়ী হবে। আর যদি যে সবুজ রঙের ঘর বেশি হয়, হ্যাঁ,
তাহলে সবুজ রং যে করছে সে বিজয়ী হবে। এবার রং করা হয়ে গেছে এবং রং করা ঘরগুলো গণনাও হয়ে গেছে। পরে আমরা তার ফলাফলটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে মোট ঘরের সংখ্যা হচ্ছে 100। মোট ঘরের সংখ্যা কত? 100। আর জোড়ায় প্রথম শিক্ষার্থী যে লাল রং দ্বারা ঘরগুলো পূরণ করেছে সে মোট পূরণ করেছে কত? 56। কত পূরণ করছে? 56। জোড়ায় দ্বিতীয় জন শিক্ষার্থী সে সবুজ রং দিয়ে 44টা ঘর পূরণ করেছে। কয়টা ঘর পূরণ করেছে? 44টা ঘর পূরণ করেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি প্রথম শিক্ষার্থী সে কিন্তু বিজয়ী হয়েছে, কারণ সে সর্বোচ্চ সংখ্যক ঘর লাল রং দ্বারা পূরণ করেছে। এবার একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে মোট ঘর ছিল কয়টা? মোট ঘর ছিল 100টা। তাহলে 100টার মধ্যে যে প্রথম শিক্ষার্থী পূরণ করেছে কয়টা? 56টা। তাহলে 100 ভাগের 56। তাহলে আমরা সেটা লিখতে পারি কি 100 ভাগের 56। লাল রঙের জন্য আমরা লিখতে পারি যে 100 ভাগের 56। তার মানে সে 100টার মধ্যে 56 ঘরটা পূরণ করেছে। এরপরে সবুজ রং যে পূরণ করেছে, যে শিক্ষার্থী পূরণ করেছে, তার জন্য আমরা লিখতে পারি 100 ভাগের যে 44। সে কিন্তু 44টা ঘর পূরণ করেছে। তখন আমরা সেটা লিখতে পারি 100 ভাগের 44। এবার দেখো কি বলেছে, মোট ঘর ছিল 100টি। জোড়ায় প্রথম শিক্ষার্থী রং করতে পেরেছে 100 এর মধ্যে 56টি। কয়টা? 100 এর মধ্যে 56টি। আর জোড়ার দ্বিতীয় শিক্ষার্থী রং করতে পেরেছে 100 এর মধ্যে 44টি। ব্যাপারটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে ব্যাপারটাকে আমরা কিভাবে লিখতে পারি? কিছুক্ষণ আগে অবশ্যই আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে এখানের মধ্যে লিখে দেখিয়েছি, সেটাই এখানে লিখে দেখাবে। এবার দেখো, জোড়ার প্রথম শিক্ষার্থী রং করেছে 100 এর মধ্যে 56টি বা 100 ভাগের 56। তাহলে 100 ভাগের 56কে কিভাবে লেখা হয়েছে? এখানে অংশ দেওয়া হয়েছে বা 56%। এখানে আমরা একটা পার্সেন্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? পার্সেন্ট দেখতে পাচ্ছি। এই পার্সেন্টটা কিভাবে আসছে? এই পার্সেন্টটা কিভাবে আসছে একটু ভালো করে খেয়াল করো। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমি 56টাকে আলাদা করে নিলাম। 56টাকে আলাদা করে নিলাম, আলাদা করে একটা গুণ চিহ্ন দিলাম। 56 যখন এখান থেকে আলাদা হয়ে গেছে, তখন 56 দিয়ে 56কে ভাগ করে আমরা উপরে পেয়ে গেলাম 1। উপরে কি পেয়ে গেলাম? 1। আর নিচে কত আছে? 100। নিচে কত আছে? 100। তাহলে আমরা যে প্রথমে শুরুতে, ক্লাসের শুরুতে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। দেখো এবার হর কিন্তু 100, হর কিন্তু কি 100। তাহলে এই 100 ভাগের 1কে আমরা লিখতে পারি পার্সেন্ট। 100 ভাগের 1কে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? পার্সেন্ট। তাহলে এইভাবে যে 100 ভাগের 56 অংশ বা 56% এটা আসছে। ঠিক একইভাবে এখানে আমরা যে 100 ভাগের 44 যে অংশটা আছে সেটাকেও আমরা লিখতে পারি 44 গুণ 100 ভাগের 1। 100 ভাগের 1, এই যে 44 আসলো এভাবে। এখানে যে 100 ভাগের 1 এর জন্য এখানে পার্সেন্ট আসলো। কি আসলো? পার্সেন্টটা আসলো, মানে শতকরা চিহ্নটা আসলো। আশা করছি তোমরা এতটুকু খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। তাহলে আগের পৃষ্ঠায় আমরা কিন্তু এরকম একটা চিহ্ন ব্যবহার করেছি, তাই না? এটাকে কি বলেছিলাম? যে শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন। শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন। এখানে বলা হচ্ছে, দেখো ভাবছো এই প্রতীকটা আবার কি? মানে এই প্রতীকটা আবার কি? তোমরা কি এটা ভাবছো? আশা করছি তোমরা কিন্তু এটা ভাবছো না। তোমরা কিন্তু আগেই শিখে গেলা যে এটা হচ্ছে একটা শতকরা চিহ্ন। এটা হচ্ছে যে শতকরার প্রতীক বা চিহ্ন। শতকরার প্রতীক, এটাকে কি বলা হয়? শতকরার প্রতীক। এই তো তোমরা পেরে গেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার কি বলেছে দেখো, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100। সেটাও কিন্তু তোমরা আগে শিখে গেছো, তাই না প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100। শতকরা নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা শত বা 100 এর সাথে সম্পর্কিত। এটাও কিন্তু তোমরা জানো। এটাও আমরা কিন্তু শুরুতে শতকরা শব্দটা ভেঙে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয় তোমাদের এটা অনেক দিন, একদম সারা জীবন তোমাদের মনে থাকবে। এবার কি বলছে দেখো, উপরের উদাহরণ থেকে দেখা যায় ভগ্নাংশের হর 100 করা হলে লবের মান থেকে জানা যায় 100 এর মধ্যে কত অংশ, আর সেটাই হলো শতকরা। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে লিখেছিলাম যে 100 ভাগের কত? 56। তাহলে আমরা সেটাকে কি কি বোঝাতে পারি? আমরা বোঝাতে পারি 56%। কি বোঝাতে পারি প্রিয় শিক্ষার্থীরা? 56%। সেটা আমরা বোঝাতে
পারি। তাহলে আমরা যে হর যদি 100 হয় তখন লব দেখে বোঝা যায় এটা শতকরা কত অংশ, এটা শতকরা কত অংশ সেটা আমরা লব দেখে কিন্তু বুঝতে পারি। এই কথাটাই তারা আমাদেরকে এখানে বলছে। আবার এই যে শতকরা চিহ্ন দ্বারা 100 এর মধ্যে এক অংশ বা 100 ভাগের 1 বোঝানো হয়। অর্থাৎ তোমাকে যদি বলা হয় শুধুমাত্র যে এই পার্সেন্টেজটা, অর্থাৎ এই চিহ্নটা মানে শতকরা চিহ্নটা, তখন বুঝতে হবে সেটা হচ্ছে যে 1% মানে 100 ভাগের 1, 100 ভাগের 1, এটা দ্বারা 100 ভাগের 1 বোঝানো হয়। আমরা চিত্রের মধ্যে এখানে 100টা ঘরের মধ্যে একটা ঘর কিন্তু সবুজ দেখতে পাচ্ছি। কয়টা ঘর সবুজ দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? একটা ঘর শুধুমাত্র সবুজ দেখতে পাচ্ছি। তাহলে চিত্রে সবুজ রং দিয়ে পার্সেন্ট বা 100 ভাগের 1 দেখানো হলো। অর্থাৎ এই যে 100টার মধ্যে একটা সবুজ করা হয়েছে, তার মানে বোঝা হচ্ছে কি আর 99টা কি আছে যে লাল রং করা আছে। তার মানে 100টার মধ্যে সবুজ অর্থাৎ 100 ভাগের 1 এটা দেখানো হয়েছে। আবার 1% সমান 100 ভাগের 1কেও একই চিহ্ন দিয়ে বোঝানো যায়। অর্থাৎ 1% মানে কি 100 ভাগের 1, সেটাকেও কিন্তু সেটা দ্বারাও কিন্তু 1% বোঝানো যায়। এবার আরো নিচের দিকে যায় প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা নিচে একটা উদাহরণ দেখব। এই উদাহরণের মাধ্যমে আমরা শতকরা প্রতীকের অর্থ এবং ব্যবহারটা বুঝতে পারবো। ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 100টা ঘরের মধ্যে 15টা ঘর দেখো লাল রং করা হয়েছে। কয়টা লাল রং করা হয়েছে? যে 15টা ঘর লাল রং করা হয়েছে, কারণ এখানে নিচ থেকে তুমি যদি এদিকে দাও, এদিকে হচ্ছে 10টা, 11, 12, 13, 14, 15, এই 15টা ঘর কিন্তু লাল রং করা হয়েছে। তার মানে আমরা কি বুঝবো, এখানে 100টার মধ্যে 15টা ঘর লাল রং করা হয়েছে মানে কি 15% রং করা হয়েছে লাল, 15% লাল রং করা হয়েছে, 15% কি লাল রং করা হয়েছে। সেটাকে আমরা কিভাবে বুঝাতে পারি? 100 ভাগের 15। সেটা তাহলে আমরা যদি কাউকে যদি বলি যে 15% লাল রং করা হয়েছে, সে বুঝে নেবে দেখি 100টার মধ্যে 15টা রং যে লাল করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা 100 ভাগের 15 আমরা না বললেও কিন্তু সে বুঝে নিবে 15%-এর অর্থ হচ্ছে যে 100 ভাগের 15, 100 ভাগের 15। ঠিক একইভাবে এটাকে যদি বিপরীত ভাবে আমরা হিসাব করি যে 100 ভাগের 15 মানে হচ্ছে 15%, তাহলে আমরা কিন্তু এখানে যে প্রতীকের মাধ্যমেও প্রতীকের অর্থের মাধ্যমে বুঝলাম এবং সেটার ব্যবহারও কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বুঝলাম? 15% মানে হচ্ছে 100 ভাগের 15, আর 100 ভাগের 15 মানে হচ্ছে যে 15%। নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গিয়েছো প্রিয় শিক্ষার্থীরা। ঠিক একইভাবে আমি তোমাদের যদি বলি যে এটা 10%, তখন তুমি এটা কি বুঝে নিবে? তুমি বুঝে নিবে যে 100 ভাগের 10, 100 ভাগের কি 10। আমি তোমাকে যদি বলি যে 3%, হ্যাঁ, তখন তুমি কি বুঝে নিবা? তুমি বুঝে নিবা যে 100 ভাগের 3। আর তোমাকে যদি বলি যে আমি 100 ভাগের 15, তাহলে তুমি কি বুঝে নিবা? তুমি বুঝে নিবা 15%, যেটা এখানে বোঝানো হয়েছে। তোমাকে যদি আমি বলি যে 100 ভাগের 30, 100 ভাগের 30, তখন তুমি এটা কি বুঝে নিবা? তুমি বুঝে নেবে যে এটা 30% বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে 30% বলা হচ্ছে। যেমন অনেক সময় আমরা দোকানের মধ্যে দেখি বা কোনো শপিং এ দেখি যে 15% মূল্য ছাড়, হ্যাঁ 20% মূল্য ছাড়। তার মানে কি, অর্থাৎ তুমি 100 টাকার পণ্য কিনলে 15 টাকা কম পাবে, আর তুমি 100 টাকার পণ্য কিনলে 20% বললে 20 টাকা কম পাবে। ঠিক আছে, এটা বোঝানো হয়। চলো এবার পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 100টা ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 এখানে যে কলাম, 8টা কলাম লাল রং করা হয়েছে। তাহলে 8 10 80টা যে ঘর এখানে রং করা হয়েছে, অর্থাৎ লাল রং করা হয়েছে। এভাবে দেখো সেই জন্য লেখা হয়েছে দেখো 80%। তাহলে 80% সমান আমরা কি বুঝবো? 100 ভাগের 80। আর যদি আমাকে বলতো যে 100 ভাগের 80, তখন আমি বুঝে নিতাম কি 80%। কি বুঝে নিতাম? 80%। আশা করছি তোমরা কিন্তু খুব ভালো মতো এটা বুঝে গিয়েছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস আমরা শিখলাম শতকরা। তাহলে শতকরা জিনিসটা কি? তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে শতকরা কি, তাহলে তুমি বলবা শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর 100। তাহলে শতকরা হচ্ছে একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর 100, সেটা তুমি বলবা।
তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে শতকরাকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করে, শতকরাকে পার্সেন্ট চিহ্ন দিয়ে, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর তোমাকে যদি কেউ বলে যে এই পার্সেন্টের অর্থ কি, এই পার্সেন্টের অর্থ হচ্ছে যে 100/1, 100/1। ঠিক আছে, এটা তুমি বলতে পারো। মনে করো তুমি যে লাইব্রেরি থেকে বই কিনতে গেছো, তোমাকে বলছে যে কি বইয়ের উপর যে 15% ছাড়, কত হবে, 15% ছাড় দিবে। তাহলে তুমি যদি 100 টাকার একটা বই কিনো, তাহলে তুমি কত টাকা দিয়ে সে বই কিনতে পারবে, সেই বইটা তুমি 15% ছাড় দিলে 100 টাকার বইটা তুমি 85 টাকায় কিনতে পারবে। অর্থাৎ 15% বাদ দিবে, অর্থাৎ 100 টাকার মধ্যে যেহেতু তুমি 100 টাকারই কিনতেছো, 100 টাকার বই কিনতেছো, তাহলে 15% বাদ দেয়, মানে হচ্ছে যে ওই 100 টাকা থেকে 15 টাকা বাদ দেওয়া, 15 টাকা বাদ দেওয়া। তাহলে তোমার মূল্য হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, তোমাকে মূল্য হিসেবে পরিশোধ করতে হবে 85 টাকা। নিশ্চয়ই সেটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা আজকের ক্লাসের শুরুতে কিন্তু একটা গ্রিডের মাধ্যমে শতকরার খেলাও কিন্তু খেলেছি, সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি কিভাবে খেলাটি খেলতে হয়। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আগামী ক্লাসে আমি যে 116 পৃষ্ঠার একক কাজ থেকে শুরু করব। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।